চৌধুরী সাহেব খুব মজা করে গল্প করতে পারেন। প্রথমে হাড়কেপ্পন এক মানুষকে নিয়ে একটা গল্প বললেন। শুনে সবাই এত জোরে হাসা শুরু করে দিল যে পাশের ঘর থেকে সবাই ছুটে এলো ব্যাপার কি দেখার জন্য। গল্পটি ভালো, চৌধুরী সাহেবের বলার ভঙ্গিটি আরও ভালো। উৎসাহ পেয়ে চৌধুরী সাহেব আরেকটা গল্প বললেন। এটা পাগলের গল্প। এই গল্পটা আরও হিট হয়ে গেল। বাড়াবাড়ি করার অভ্যাস, এরকম একজন হাসতে হাসতে পেটে হাত দিয়ে একেবারে মাটিতে শুয়ে পড়ল। চৌধুরী সাহেব সাবধানী লোক, হাসির গল্প বলার ব্যাপারেও ঝুঁকি নেন না। এরপর থেকে বাকি সময়টা পাগলের গল্পের মাঝেই থেকে গেলেন। গল্পগুলি ভারী মজার, কিন্তু এত মজার গল্প শুনেও একজনকে দেখলাম মুখ ভারী করে বসে রইলেন। শুধু যে বসে রইলেন তাই নয়, শেষের দিকে একটু বিরক্ত ভঙ্গিতে উঠে গেলেন। রসিকতা বোধ নেই, এরকম মানুষ নিয়ে ভারী মুশকিল। আমরা এসেছি এক বিত্তবান বন্ধুর বিবাহবার্ষিকীতে। সেখানে নানা রকম আয়োজন। খাবার শেষে চায়ের কাপ হাতে নিয়ে হাঁটাহাঁটি করছি, তখন সেই গোমরা মুখের মানুষটার সাথে আবার দেখা হলো। এক কোণায় বসে একটা কাগজ পড়ছেন, তখনও গোমরা মুখে। ভালো খাওয়া হলে আমার মেজাজও ভালো থাকে। লোকজনের সাথে তখন বেশ গায়ে পড়ে আলাপ জমিয়ে দেই। চায়ের কাপ হাতে নিয়ে ভদ্রলোকের পাশে বসে হাত বাড়িয়ে দিয়ে বললাম, আমার নাম জাফর ইকবাল। লোকটা বেশ অনিচ্ছার সাথে হাত বের করে আমার সাথে হাত মিলিয়ে বললেন, বেশ বেশ। সাধারণত এরকম সময়ে নিজের নাম বলে মানুষ পরিচয় হয়। বোঝাই যাচ্ছে গোমরা মুখের মানুষটার এই সাধারণ ভদ্রতাটুকুও নেই। মেজাজটা একটু খারাপ হলো এবং আমি মনে মনে তার সাথে যুদ্ধ ঘোষণা করে ফেললাম। দরাজ হাসির ভঙ্গি করে বললাম, চৌধুরী সাহেব বেশ যোগ করছিলেন, কি বলেন? হ্যাঁ। আপনি দেখলাম মাঝখানে উঠে গেলেন। যোগ ফোক ভালো লাগে না বুঝি? লাগে। এক শব্দে উত্তর দিয়েই তিনি ক্ষান্ত হলেন না। আমার উপর থেকে চোখ সরিয়ে আবার তার কাগজে মন দিলেন। মহা অভদ্র মানুষ। যোগগুলি আগে শুনেছেন মনে হলো। একেবারে দেখে হাসলেন না। ভদ্রলোক এবারে আস্তে আস্তে কাগজটা ভাঁজ করে পকেটে রেখে চশমা খুলে আমার দিকে তাকালেন। খানিকক্ষণ আমাকে খুব ভালো করে লক্ষ্য করে বললেন, আপনারা যাদেরকে পাগল বলেন সেটা তাদের এক ধরনের অসুস্থতার লক্ষণ, মানসিক অসুস্থতা। মানুষের অসুস্থ অবস্থা নিয়ে হাসি তামাশা হয় না। মহা সিরিয়াস মানুষ বলে মনে হচ্ছে। আমি চায়ের কাপ টেবিলের উপর রেখে বললাম, সব কিছু এত সিরিয়াসলি নিলে তো মুশকিল। একটা হালকা জোক। ধনুষ্টঙ্কার হয়ে যখন মানুষ মারা যায়, মৃত্যুর আগে তার সারা শরীর যন্ত্রণায় ধনুকের মতো বাঁকা হয়ে যায়। সেইটা নিয়ে একটা সিক জোক আছে, শুনতে চান? আমি থতমত খেয়ে বললাম, না মানে আপনার পরিবার পরিজনের কারো যদি মানসিক অসুস্থতা থাকে, আমি দুঃখিত, পাগল শব্দটা আমি ব্যবহার করতে পারি না। তাহলে আপনি ওই জোকগুলি শুনে হাসতে পারতেন না। ভদ্রলোক এবারে আমার উপর থেকে চোখ সরিয়ে চশমাটি পরলেন। তারপর পকেট থেকে আস্তে আস্তে কাগজটা বের করে আবার পড়া শুরু করলেন। ইঙ্গিতটি অত্যন্ত স্পষ্ট, তুমি এখন বিদায় হও। আমার একটা ভালো গুণ আছে, সম্ভবত এই গুণটার জন্যই আমি এই সংসারে টিকে যাব। গুণটা হচ্ছে সত্যি কথা স্বীকার করে নেওয়া। নিজের গোঁ বজায় রাখার জন্য আমি খামাখা তর্ক করে যাই না। সময় বিশেষ, সেজন্য আমি 10 জনের সামনে গাধা প্রমাণিত হই, কিন্তু তবুও আমি সব সময় খাঁটি কথা মেনে নেই। খানিকক্ষণ চুপ করে ব্যাপারটা একটু ভেবে এবারেও আমি তাই করলাম। বললাম, আপনি সত্য কথা বলেছেন। আমি কখনোই ব্যাপারটা এভাবে দেখিনি। অত্যন্ত স্পষ্ট ব্যাপার, কিন্তু তারপরেও ব্যাপারটা কেন জানি আমার চোখ এড়িয়ে গেছে। খুব লজ্জা লাগছে ব্যাপারটা চিন্তা করে। আমার কথা শুনে ভদ্রলোক একেবারে হকচকিয়ে গেলেন। তিনি মোটেও আমার কাছে এরকম একটা উত্তর আশা করেননি। ভেবেছিলেন ঘাড়ের রগ ফুলিয়ে একটা বাজে তর্ক শুরু করে দিব। সহৃদয়ভাবে হেসে বললেন, আপনার লজ্জার কিছু নেই, এটাই স্বাভাবিক। আমি একটু ইতস্তত করে বললাম, কৌতূহলটাকে ক্ষমা করে দেবেন প্লিজ। আপনার পরিবার পরিজনের মধ্যে কেউ কি আছে যে মানসিকভাবে অসুস্থ? না, আমার পরিবারে কেউ নেই, কিন্তু আমি একজন ডাক্তার, মানসিক রোগের ডাক্তার। আমি অসংখ্য মানুষকে চিনি যারা মানসিকভাবে অসুস্থ। ভদ্রলোক এবার তার হাতটা আমার দিকে বাড়িয়ে বললেন, আমার নাম মইনুল হাসান। সেই থেকে মইনুল হাসানের সাথে আমার পরিচয়। আমি পরিচয়টা চেষ্টা চরিত্র করে ঘনিষ্ঠতার পর্যায়ে নিয়ে গিয়েছি। নিজের কোনো প্রয়োজন নেই, কিন্তু সব মানুষের একটা অসুস্থ কৌতূহল থাকে, আমারও আছে। মানুষের সবচেয়ে বড় সম্পদ তার মস্তিষ্ক। যে সমস্ত দুর্ভাগা মানুষের সেটা থেকেও তার নিয়ন্ত্রণের করার ক্ষমতা নেই, তাদের নিয়ে আমার কৌতূহল। তারা কি করে, কেন করে, জানার আগ্রহ।
অবসর সময়ে তার কাছে এগুলো নিয়ে অনেক গল্প শুনেছি। কোনোটা ছিল বেশ মজার, কিন্তু বেশিরভাগই কষ্টের গল্প। একটা গল্প ছিল অস্বাভাবিক গল্প। মইনুল হাসান প্রথমে সেটা বলতেই চাননি। অনেক তোষামদি করে শুনতে হয়েছে। গল্পটা এরকম, তার ভাষাতেই বলা যাক। আমাদের দেশে মানসিক রোগের চিকিৎসা হয় শুধু বড় লোকদের। গরিব লোকজন এখনো মানসিক অসুস্থতাকে তাবিজ কবজ, পীর ফকির দিয়ে চিকিৎসা করিয়ে থাকে। তাদের দোষ দিয়ে লাভ নেই। শারীরিক অসুস্থতার চিকিৎসাই করতে পারে না, মানসিক রোগের চিকিৎসা করবে কিভাবে? সে কারণে আমার সমস্ত রোগী বড়লোক। কাজেই যেদিন জামাল চৌধুরী নামের একজন খুব অবস্থাপন্ন ব্যবসায়ী আমার ক্লিনিকে এলেন, আমি খুব অবাক হলাম না। ভদ্রলোক ঠিক কিভাবে শুরু করবেন বুঝতে পারছিলেন না। এটি নতুন কিছু নয়। পৃথিবীর কোথাও মানসিক ব্যাধিকে সংস্কারমুক্ত মন নিয়ে বিচার করা হয় না। খানিকক্ষণ এটা সেটা নিয়ে আলাপ করে ভদ্রলোক বললেন, আমি আপনার কাছে একটা সমস্যা নিয়ে এসেছি। বলুন। কিন্তু মুশকিল হচ্ছে যে ব্যাপারটা আসলে একটা সমস্যা কিনা সেটা ঠিক বুঝতে পারছি না। তবুও বলুন। ব্যাপারটা আমার স্ত্রীকে নিয়ে। আমি চুপ করে থেকে ভদ্রলোককে কথা বলতে দিলাম। ভদ্রলোক একটা নিঃশ্বাস নিয়ে বললেন, আমাদের একটা মেয়ে 3 মাস আগে সুইসাইড করেছে। আমি একটা ধাক্কা খেলাম। কতই বা বয়স ভদ্রলোকের, তার মেয়ে আর কত বড় হবে? এই বয়সে সুইসাইড! মেয়েটা বড় অভিমানী ছিল সত্যি, কিন্তু একেবারে সুইসাইড করে ফেলবে সেটা আমি কখনো ভাবিনি। কেন করেছিল জানেন? খুব তুচ্ছ একটা বিষয়ে, মায়ের সাথে খাবার নিয়ে মন কষাকষি। এই বয়সে যা হয়। কিন্তু নীরা, আমার মেয়ের নাম নীরা, একেবারে সুইসাইড করে ফেলল। আমি খুব দুঃখিত জামাল সাহেব। কিভাবে সুইসাইড করেছিল? ভদ্রলোক একটু যেন শিউরে উঠলেন। বললেন, শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল। আমি বাইরে গিয়েছিলাম। খবর পেয়ে কোনো রকমে প্লেনের টিকিট জোগাড় করে পাগলের মতো ছুটে এসেছি। সারা রাস্তা মনে মনে বলেছি, হে খোদা, মেয়েটাকে বাঁচিয়ে দাও। হাসপাতালে গিয়ে যখন তাকে দেখলাম, এর আগে আমি কখনো পুড়ে যাওয়া মানুষ দেখিনি, তখন বললাম, হায় খোদা, জীবনে যদি কোনো পুণ্য করে থাকি, তার বিনিময়ে তোমার কাছে একটা জিনিস চাই, আমার মেয়েকে তুমি বাঁচিয়ে রেখো না। খোদা আমার কথা শুনল। মেয়েটা সেরাতেই মারা গেল। ভদ্রলোক একটু কাঁপতে লাগলেন। অনেক কষ্ট করে নিজেকে শান্ত করে বললেন, একেবারে ফুলের মতো ছিল আমার মেয়েটা, মাত্র 13 বছর বয়স। আমি বললাম, জামাল সাহেব, আপনার মেয়ের কথা থাক, আপনি আবার নতুন করে কষ্ট পাচ্ছেন। আপনার স্ত্রীর কথা বলুন। জামাল সাহেব খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, আমার স্ত্রী খুব সুন্দর মহিলা, লেখাপড়া জানা, ভালো ঘরের মেয়ে। 17 বৎসর হলো বিয়ে হয়েছে। কিন্তু একটা আশ্চর্য জিনিস কি জানেন? আমার এখনো মনে হয় আমার স্ত্রীকে আমি ঠিক বুঝতে পারি না। বুঝতে পারেন না? আরেকটু ব্যাখ্যা করুন। ব্যাখ্যা করার কিছু নেই। আমার মনে হয় বন্যার, আমার স্ত্রীর নাম বন্যা, বন্যার মনের ভেতরে রয়েছে একটা দেয়াল। দেয়ালের অন্য পাশে তার নিজের জগৎ। সেখানে আমার ঢোকার অধিকার নেই। আপনি কি বৈবাহিক জীবনে নিজেকে অসুখী মনে করেন? অসুখী? জামাল সাহেবকে একটু বিভ্রান্ত দেখা গেল। অসুখী কি বলবো? ঝগড়াঝাটি, মন কষাকষি, সেসব কিছু নেই। কিন্তু দুজন যে খুব অন্তরঙ্গ, সেই রকমও নয়। সে হিসেবে বলা যায় আমি হয়তো একটু অসুখী। কিন্তু সেভাবে হিসেব করলে মনে হয় অনেকেই অসুখী। আমার সমস্যা সেটা নয়। আমার সমস্যাটা অন্য জায়গায়। জামাল সাহেব একটু ইতস্তত করে থেমে গেলেন। আমি বললাম, বলুন। আমার কেন জানি মনে হয় আমার মেয়ে নীরা যে মারা গেছে, সেজন্য বন্যার দুঃখটুকু বেশি হয়নি। আমি একটু অবাক হয়ে বললাম, এটা তো আপনি খুব গুরুতর কথা বললেন জামাল সাহেব। হ্যাঁ, আমি বলছি। আমার আরেকটা ছেলে খুব ছোটবেলায় মারা গিয়েছিল। আমি তখন দেশের বাইরে ছিলাম। ফিরে আসতে আসতে কবর দেওয়া হয়ে গিয়েছিল। এখন আমার মনে হয় তখন বন্যার খুব বেশি দুঃখ হয়নি। তখন বুঝতে পারিনি। ভেবেছিলাম এক একজন মানুষের শোক প্রকাশের ভঙ্গি এক এক রকম। আপনার ছেলে কিভাবে মারা গিয়েছিল? পানিতে ডুবে। বাসায় শখ করে বাথটাব লাগিয়েছিলাম। সেটাই সর্বনাশ হলো। এখন আপনার আর কয়জন ছেলে মেয়ে? আর একজন ছেলে, 10 বছর বয়স, ক্লাস 5-এ পড়ে। জামাল সাহেব খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, কদিন থেকে মনে হচ্ছে আমার স্ত্রীর ভেতরে কোনো এক ধরনের অস্বাভাবিক ব্যাপার আছে। অস্বাভাবিক? হ্যাঁ, মানসিক দিক থেকে অস্বাভাবিক। আপনার কাছে আমি এসেছি সেই জন্য। আপনি কি আমার স্ত্রীকে একটু দেখবেন? দেখে কি বলবেন সে পুরোপুরি সুস্থ কি না? দেখব, আমার কাজই এটা। কিন্তু আমার একটা ছোট অনুরোধ আছে। বন্যাকে আমি আপনার ক্লিনিকে আনতে পারবো না। সে কিছু সন্দেহ করবে।
আপনাকে আমার বাসায় যেতে হবে, ডাক্তার হিসেবে নয়, আমার বন্ধু হিসেবে। আমার অনেক টাকা, কিন্তু আপনাকে এই অনুরোধ আমি টাকার জোরে করছি না। আপনাকে অনুরোধ করছি একটা দুঃখী মানুষ হিসেবে। আমার মনে এতটুকু শান্তি নেই। আমি বাধা দিয়ে বললাম, জামাল সাহেব, অস্থির হবেন না। আমি এমন কিছু ব্যস্ত মানুষ নই। সময় করে আপনার বাসায় যেতে আমার কোনো অসুবিধেই হবে না। শুনে জামাল সাহেব খুব আশ্বস্ত হলেন। আমি পরের সপ্তাহেই সময় করে জামাল সাহেবের বাসায় গেলাম। জামাল সাহেবের সাথে কথা বলে গিয়েছিলাম। জানতাম তিনি থাকবেন না। গিয়ে দেখি তার স্ত্রীও নেই। আমি হয়তো চলেই আসতাম, কিন্তু তাদের 10 বছরের ছেলেটার সাথে দেখা হয়ে গেল। ছেলেটাকে দেখে আমার বুক ধক করে উঠল। আমি মানুষের মন নিয়ে কাজ করি, তাই মানুষের চেহারা দেখে কখনো কখনো মন সম্পর্কে খানিকটা আঁচ করতে পারি। আমার মনে হলো এই ছেলেটা একটা মহা বিপর্যয়ের মাঝে আছে। চোখে মুখে তার ছায়া। ঠিক গুলি খাবার আগে বনের পশু শিকারীর দিকে যেভাবে তাকায়, চোখের দৃষ্টি অনেকটা সেই রকম। ছেলেটার নাম টিপু। সে প্রথমে আমার সাথে বিশেষ কথা বলতে চাইল না, কিন্তু আমি বিশেষজ্ঞ মানুষ। কিভাবে মানুষের মনের কথা বের করতে হয় জানি। বড়দের বেলায় ব্যাপারটি সহজ, ছোটদের বেলায় একটু কঠিন। একজন মানুষকে প্রথমবার দেখেই বাচ্চারা তার সম্পর্কে সঠিক একটা ধারণা করে ফেলতে পারে। আমি মানুষটা একেবারে খারাপ না। তাছাড়া আমি সত্যিই তাকে সাহায্য করতে চাইছিলাম। তাই শেষ পর্যন্ত সে আমার সাথে আস্তে আস্তে কথা বলতে শুরু করলো। ঠিক এইরকম সময় তার মা এসে হাজির হলো। আর ছেলেটা তার মাকে দেখে কেমন যেন মিয়ে গেল। আমার সামনে থেকে আস্তে আস্তে উঠে গেল ভেতরে। জামাল সাহেবের কথা সত্যি। তার স্ত্রী অস্বাভাবিক সুন্দরী। দেখে মনেই হয় না তার 13 বছরের একটা মেয়ে ছিল। বয়স আন্দাজ করতে বললে কিছুতেই 20 কিংবা 22-এর বেশি কেউ বলবে না। মেয়েটি আমাকে দেখে অবাক হলো কিনা বোঝা গেল না। আমি আমার পরিচয় দিলাম। মেয়েটি সোফায় বসে আমার দিকে তাকালো, আর সাথে সাথে কেন জানি আমার শরীরটা কাঁটা দিয়ে উঠল। চোখ দুটি যেন মানুষের ন্যায়, যেন কোনো অশরীরী প্রাণীর। আমার মনে হলো এই চোখ দুটি আমার শরীরের প্রতি কোষ খুলে খুলে দেখে নিচ্ছে। মনে হলো এর কাছে আমার কিছুই গোপন নেই, কোনো কিছুই আর তার কাছে অজানা নেই। মেয়েটি একটু হাসার ভঙ্গি করে বলল, আমার নাম বন্যা। আপনি বসুন, জামাল এক্ষুনি এসে পড়বে। মঙ্গলবার সে একটু ক্লাবে যায়। আমি বললাম, আমার কোনো তাড়াহুড়া নেই, আমি অপেক্ষা করতে পারবো। দুজন খানিকক্ষণ চুপ করে বসে রইলাম। মোটামুটি অস্বস্তিকর অবস্থা। আমি তখন ভাবলাম, অপেক্ষা না করে যেই কাজে এসেছি সেটা শুরু করে দেই। দেখি জামাল সাহেবের কথা সত্য কিনা। বললাম, আসলে আমি একটু কাজে এসেছি। ঠিক কিভাবে শুরু করব বুঝতে পারছি না। আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা প্রশ্ন করতে চাই। বন্যা আমার দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে উদ্ধত স্বরে বলল, নীরা কেন আত্মহত্যা করলো জানতে চান? হ্যাঁ। আমি একেবারে থতমত খেয়ে গেলাম। আমতা আমতা করে বললাম, আমাকে ওয়ার্ল্ড হেলথ থেকে উন্নয়নশীল দেশের তরুণ তরুণীদের অস্বাভাবিক আত্মহত্যার হারের উপরে একটা আর্টিকেল লিখতে বলেছে। কথাটা পুরোপুরি মিথ্যে নয়। আমাকে সত্যি ওয়ার্ল্ড হেলথ থেকে এই ধরনের একটা জিনিস লিখতে বলেছে। তবে বিষয়বস্তু আরও ব্যাপক। উন্নয়নশীল দেশের মানুষের মানসিক সমস্যার ধারা। আমি আমার কথাকে বিশ্বাসযোগ্য করার জন্য আরও কিছু কথা বলতে যাচ্ছিলাম। বন্যা আমাকে মাঝখানে থামিয়ে দিয়ে বলল, আত্মহত্যা করা একটা রোগ, এর কোনো কারণ নেই। আত্মহত্যা করাকে চাইলে রোগ বলতে পারেন, কিন্তু এর কোনো কারণ নেই সেটা তো হতে পারে না। এছাড়া সব রোগেরই কোনো না কোনো লক্ষণ থাকে। আমি জানতে চাইছি আপনারা নীরার মাঝে কোনো লক্ষণ দেখেছিলেন কি না। বন্যা আমার দিকে তীব্র দৃষ্টিতে তাকালো। আর অবিশ্বাস্য ব্যাপার, আমি তার চোখের দিকে তাকিয়ে থাকতে পারলাম না। আমাকে চোখ সরিয়ে নিতে হলো। বন্যা কাটা কাটা স্বরে বলল, সব রোগের লক্ষণ সবাই বুঝতে পারে না, সেই জন্য দরকার এক্সপার্ট, বিশেষজ্ঞ। আমার কেন জানি সোজাসুজি তার দিকে তাকানোর সাহস হলো না। নিচের দিকে তাকিয়ে বললাম, কিন্তু আপনি তো মা। বন্যা হঠাৎ আশ্চর্য শুষ্ক স্বরে হেসে উঠল। আমি চমকে তার দিকে তাকালাম। মনে হলো হাসি থামালেই তার সুন্দর দাঁতের ভেতর থেকে সাপের মতো একটা লকলকে জিভ বের হয়ে আসবে। আশ্চর্য এক অস্বস্তিকর অনুভূতি। বন্যা কিছু না বলে আমার দিকে তাকিয়ে রইল, মুখে হালকা একটা হাসি। প্রথম দেখে মনে হচ্ছিল মেয়েটি অপূর্ব সুন্দরী। এখন আর সুন্দরী মনে হচ্ছে না, দেখতে কেমন জানি ভয়ঙ্কর মনে হচ্ছে। এরপর আর আলাপ জমে উঠতে পারল না। আমি আর জামাল সাহেবের জন্য অপেক্ষা না করেই বিদায় নিয়ে চলে এলাম। সিঁড়ি দিয়ে নামছি, হঠাৎ অন্ধকার থেকে শিশুকণ্ঠে কে যেন বলল, শোনেন একটু।
আমি দাঁড়ালাম। টিপু। জামাল সাহেবের 10 বছরের ছেলেটা অন্ধকার থেকে বের হয়ে এলো। জিজ্ঞেস করলাম, টিপু, কি ব্যাপার? না, কিছু না, বলে সে দাঁড়িয়ে রইল, চলে গেল না। কিছু বলবে টিপু? না। তবু সে দাঁড়িয়ে রইল। বলো, যদি কিছু বলতে চাও বলো। বাসার ভেতরে আসবো? না না না। হঠাৎ সে খুব ব্যস্ত হয়ে উঠল। বাসার ভেতরে না। ঠিক আছে, তাহলে এখানেই বলো। আপু আমাকে একটা জিনিস বলেছে। কি বলেছে? আপু বলেছে আপু সুইসাইড করেনি, মা আপুকে মেরে ফেলেছে। অন্ধকার থাকায় আমার আর কষ্ট করে মুখের বিস্মিত ভাবটা আড়াল করতে হলো না। শুধু গলার স্বরটা স্বাভাবিক করে বললাম, তোমাকে কে বলেছে এটা? আপু। কিন্তু তোমার আপু তো নেই। কেমন করে বলল? রাত্রিবেলা আপু আমার কাছে আসে। ও। জামাল সাহেবের স্ত্রীর কথা জানি না, কিন্তু এই বাচ্চাটিকে এই মুহূর্তে সাহায্য না করলে তার সর্বনাশ হয়ে যাবে। প্রচণ্ড আঘাত পেয়েছে বোনের মৃত্যুতে। কিছুতেই মেনে নিতে পারছে না ব্যাপারটা। মাকে কোনো একটা কারণে পছন্দ করে না, তাই নিজের অবচেতন মন পুরো দোষটি তাকে দিয়েছে। ব্যাপারটা একটু বিপজ্জনকও বটে। যদি বাইরের লোকজন শোনে, জামাল সাহেব আর তার স্ত্রী ঝামেলায় পড়তে পারেন। বাচ্চাটি সত্য এবং কল্পনার মাঝের পার্থক্যটা ধরতে পারছে না। আমি এই মুহূর্তে তাকে নতুন কিছু না বলে তার কথা শুনে যাওয়াই ঠিক করলাম। জিজ্ঞেস করলাম, তোমার আপু কি প্রতি রাতেই তোমার কাছে আসে? না, সব রাতে না, মাঝে মাঝে। তোমার ভয় লাগে না? এখন লাগে না। আমার মাকে বেশি ভয় লাগে। তোমার আপু আর কিছু বলেছে? আপু বলেছে তার 2 হাত দড়ি দিয়ে বেঁধে মা তার শরীরে কেরোসিন ঢেলেছে, তারপর একটা ম্যাচের কাঠি দিয়ে চুলে আগুন ধরিয়ে দিয়েছে। আমি নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। কি অবলীলায় কত বড় একটা বীভৎস কথা বলে ফেলল ছেলেটা। টিপু আবার ফিসফিস করে বলল, অনেক কষ্ট হয়েছে আপুর। আপু যখন অজ্ঞান হয়ে গেছে, মা তখন তার হাত থেকে দড়ি খুলেছে। আর কিছু বলেছে তোমার আপু? হ্যাঁ, বলেছে। বলেছে আমাদের একটা ছোট ভাই ছিল, মা তাকেও পানিতে ডুবিয়ে মেরেছে। আপুর সাথে আমার ভাইও মাঝে মাঝে আমার সাথে দেখা করতে আসে। যেদিন মা থাকে না, শুধু সেদিন আসে। মাকে সে খুব ভয় পায়। আর কি বলেছে তোমার আপু? আপু বলেছে মা এখন আমাকে মারবে। 9 বছর পর পর মারার কথা, কিন্তু মা আমাকে আগেই মারবে। কেন? কারণ আমি সব জেনে গেছি, সেই জন্য। তোমার মা তো জানে না যে তুমি সব জেনে গেছো। মা চোখের দিকে তাকালেই সব জেনে যায়, সেজন্য আমি তার চোখের দিকে তাকাই না। কিন্তু মা প্রত্যেক রাতে ঘুমানোর আগে বলে, আমার চোখের দিকে তাকা। তখন মায়ের চোখের দিকে তাকাতে হয়। মা জানে যে আপু আমার কাছে আসে, সেজন্য মা আমাকে আগেই মেরে ফেলবে। আমার কিন্তু মনে হয় না সেটা সত্যি হবে। আমার মনে হয় হবে। টিপু জোর দিয়ে বলল, অমাবস্যার রাতে মা বাবাকে একটা কাজে অন্য জায়গায় পাঠিয়ে দিবে। তখন একটা লোক আসবে আমাদের বাসায়। তার একটা চোখ কানা। তখন 2জন মিলে লুসিফারকে ডাকবে। লুসিফার? সেটা কে? শয়তান। শয়তানটাকে মা লুসিফার ডাকে। মা শয়তানের কাছে নিজেকে বিক্রি করেছে। মা যখন আমাদের এক একজনকে মেরে ফেলে, শয়তান তাকে এক একটা করে ক্ষমতা দেয়। মায়ের এখন অনেক ক্ষমতা। আমাকে যখন মারবে, তখন মায়ের এত ক্ষমতা হবে যে আর কেউ মাকে কিছু করতে পারবে না। এগুলো তুমি কেমন করে জানলে? আপু বলেছে। তুমি কোনো বইটই পড়েছো এগুলোর উপরে? না, আমি বইটই পড়ি না। তোমার আব্বাকে বলেছো এসব? না। কেন? বলে কি হবে? আব্বা কিছু করতে পারে না। আব্বাকে মা সব সময় কোথাও পাঠিয়ে দিবে। টিপু হঠাৎ আমাকে বলল, আমাকে নিয়ে যাবেন আপনার সাথে? আমার সাথে? আমি থতমত খেয়ে গেলাম। হ্যাঁ, আপনার বাসায়। তাহলে মা আমাকে মেরে ফেলতে পারবে না। আমি টিপুর মাথায় হাত রেখে বললাম, যদি দরকার হয় আমি তোমাকে নিয়ে যাব। অবশ্যই নিয়ে যাব। আমি তোমাকে কথা দিচ্ছি, কেউ তোমাকে মারতে পারবে না। আমি তোমাকে বাঁচাবো। টিপু আস্তে আস্তে বলল, আপু বলেছে আমাকে কেউ নেবে না, আমাকে এখানেই থাকতে হবে। মা এখানেই আমাকে মারবে। আপু বলেছে মরে যাবার সময় অনেক কষ্ট, কিন্তু মরে যাবার পর নাকি কষ্ট নেই, ভালোই নাকি। তুমি ভয় পেও না, তোমাকে কেউ মারতে পারবে না। আপু বলেছে বেশি করে রসুন খেতে। রসুন? হ্যাঁ, বেশি করে রসুন খেলে নাকি লুসিফার কাছে আসতে পারে না। এই যে আমি রসুন খাচ্ছি। ছেলেটা মুখ হাঁ করলো, আর ভক করে কাঁচা রসুনের গন্ধ এসে লাগলো নাকে। তাই বলেছে? হ্যাঁ। আর বলেছে একটা বাঁশের কঞ্চি 2 পাশে পুড়িয়ে সাথে রাখতে। কঞ্চি? হ্যাঁ। রেখেছো তুমি?
এই যে। টিপু শার্টের নিচ থেকে বিঘৎখানেক লম্বা একটা বাঁশের কঞ্চি বের করলো। দুপাশে একটু করে পুড়িয়ে রেখেছে। বলল, এটা সাথে থাকলে লুসিফার কাছে আসতে পারবে না। তুমি ভয় পেও না, তোমার কিছু হবে না। এই অমাবস্যাতেই মা, আমি তার আগেই তোমার একটা ব্যবস্থা করব। সত্যি? টিপু জল জল চোখে আমার দিকে তাকালো। হ্যাঁ। আমি টিপুর হাত শক্ত করে ধরে বললাম, তোমাকে আমি কথা দিলাম, তোমার আপু যদি আসে তাহলে তাকেও বলো যে তোমার আর ভয় নেই, আমি তোমাকে বাঁচাবো। বলবো। টিপু এই প্রথমবার একটু হাসলো। বলল, আপু শুনে খুব খুশি হবে। টিপুর কথা শুনে আমার বুকটা প্রায় ভেঙে গেল। বাসায় আসতে আসতে আমার হঠাৎ মনে হলো, এমন কি হতে পারে যে টিপু যা বলছে তা সত্যি? বন্যা সত্যিই একটা পিশাচিনী। সত্যি সে তার দুই ছেলে মেয়েকে মেরে এখন তার আরেকটা ছেলেকে মারার জন্য প্রস্তুত হচ্ছে। আমি মাথা থেকে জোর করে চিন্তাটা সরিয়ে দিলাম। আমি একজন ডাক্তার, ভূতের ওঝা নই। টিপু অসুস্থ, তাকে সাহায্য করতে হবে। সে কল্পনা আর বাস্তবের মাঝে পার্থক্যটা ধরতে পারছে না। এই অসুখের নাম স্কিজোফ্রেনিয়া। মানসিক অসুখগুলোর মাঝে সবচেয়ে খারাপ অসুখ এটি। পরদিন ভোরবেলাতে জামাল সাহেব এসে হাজির হলেন। তার স্ত্রীর সম্পর্কে জানতে চান। ভদ্রমহিলাকে দেখে একটা অশুভ ভাব হয়, এই কথাটি আমি তাকে মুখ ফুটে বলতে পারলাম না দুটি কারণে। প্রথমত, গত রাতে তাকে দেখে আমি কেমন যেন একটু ভয় পেয়েছিলাম। দিনের আলোতে সেটা চিন্তা করে এখন আমার নিজেরই লজ্জা লাগছে। দ্বিতীয়ত, আমি একজন ডাক্তার। আমাকে একজন মানুষকে যুক্তিতর্ক দিয়ে বিচার করতে হবে, মনের ভাব দিয়ে বিচার করলে চলবে না। আমি বললাম যে তার স্ত্রীকে আরেকবার দীর্ঘ সময়ের জন্য না দেখে আমি কিছু বলতে চাই না। গত রাতে তিনি আমাকে সহজভাবে নিতে পারেননি। আলাপ আলোচনায় তিক্ততা এসে গিয়েছিল। শুনে জামাল সাহেব কেমন জানি বিবর্ণ হয়ে গেলেন। বললেন, তার মানে আপনি আমার সন্দেহটি অমূলক বলে উড়িয়ে দিচ্ছেন না, সত্য কথাটি বলা একটু পিছিয়ে দিচ্ছেন। আমি বললাম, আপনার স্ত্রীর সমস্যা থেকে কিন্তু আপনার ছেলের সমস্যা অনেক গুরুতর। জামাল সাহেব চমকে উঠলেন। কেন? কি হয়েছে টিপুর? আমি জামাল সাহেবকে গত রাতে টিপুর সাথে দীর্ঘ আলোচনার কথা বললাম। কি নিয়ে কথা হয়েছে তার খুঁটিনাটি বলে আরও মন খারাপ না করিয়ে দিয়ে সোজাসুজি বললাম, আপনার ছেলেকে যত তাড়াতাড়ি সম্ভব বাসার এই পরিবেশ থেকে সরিয়ে নিতে হবে। এমন জায়গায় নিতে হবে যেখানে তার বোনের কোনো স্মৃতি নেই। প্রথম প্রথম সম্ভবত তার মা থেকেও তাকে সরিয়ে নেওয়া ভালো। কোনো একটা কারণে এই মুহূর্তে সে তার মাকে সহ্য করতে পারছে না। জামাল সাহেব দীর্ঘ সময় চুপ করে বসে রইলেন। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, আপনারা সবাই যে পরিস্থিতির ভেতর দিয়ে গিয়েছেন, তারপর এটা অস্বাভাবিক কিছু নয়। আর একটু সময় কেটে যেতে দিন, সব স্বাভাবিক হয়ে যাবে। জামাল সাহেব কোনো কথা না বলে দীর্ঘ সময় বিবর্ণ মুখে বসে রইলেন। চলে যাবার আগে জামাল সাহেবকে জিজ্ঞেস করে আমি কয়েকটা জিনিস জেনে নিলাম। সেগুলি হচ্ছে, তার ছেলে আর মেয়ে মারা যাওয়ার সময়ের সঠিক দিন তারিখ। ওই 2 দিনই তিনি শহরের বাইরে ছিলেন। তার স্ত্রীর একটা ব্যবসা তিনি দেখাশোনা করেন, সেটার কাজে মাঝে মাঝে বাইরে যেতে হয়। তার মেয়ের দুর্ঘটনার পর হাসপাতালে যে ডাক্তার দেখেছে তার নামটিও জেনে নিলাম। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম, এক চোখ নষ্ট এরকম কোনো মানুষ তাদের বাসায় আসে কিনা। এই প্রশ্নটা শুনে তিনি একটু অবাক হলেন। যখন তিনি শহরের বাইরে যান তখন তার স্ত্রীর খুব বিশ্বাসী একজন মানুষ এসে তাদের বাসায় থাকে। লোকটির নাম সোলাইমান, এবং সত্যি তার একটি চোখ নষ্ট। টিপু এই লোকটিকে অপছন্দ করে কিনা জিজ্ঞেস করলে জামাল সাহেব ঠিক উত্তর দিতে পারলেন না। শুধু বললেন, তাকে ভয় পাওয়া বিচিত্র নয়, কারণ সোলাইমানের নষ্ট চোখটি নাকি খুবই বিষদৃশ্য। জামাল সাহেব চলে যাবার পর আমি মোটামুটি একটা অবৈজ্ঞানিক কাজ করলাম। অনেক খুঁজে পেতে একটা বাংলা পঞ্জিকা বের করে জামাল সাহেবের ছেলে আর মেয়ের মৃত্যু তারিখ দুটি পরীক্ষা করে দেখলাম। মোটামুটি নিশ্চিত ছিলাম যে দেখব টিপুর কথা ভুল, তারিখ দুটি অমাবস্যা নয়। কিন্তু আমি হতবাক হয়ে গেলাম, কারণ সত্যি সত্যি দেখলাম সে তারিখ দুটো হচ্ছে অমাবস্যা। নিজেকে নানাভাবে বোঝানোর চেষ্টা করলাম যে এটা একটা কাকতালীয় ব্যাপার। সন্দেহপ্রবণ টিপু কোনোভাবে সেটা লক্ষ্য করেছে। তবু ব্যাপারটা মনের ভেতরে খচখচ করতে লাগলো। কোন দিন অমাবস্যা কোন দিন পূর্ণিমা বের করা সহজ ব্যাপার নয়। 10 বছরের বাচ্চার জন্য তো নয়ই। ক্লিনিকে বেশি কাজ ছিল না বলে দুপুরবেলা বের হয়ে মেডিকেল কলেজে হাজির হলাম। কিছু পুরনো বন্ধু বান্ধব আছে, তাদের সাথে দেখা হবে। তাছাড়া ইচ্ছে আছে জামাল সাহেবের মেয়েকে যে চিকিৎসা করেছে কাজী আলমগীর, তার সাথে একটু কথা বলে আসা। বন্ধু বান্ধবকে পেলাম না, কিন্তু ডাক্তার আলমগীরকে খুঁজে বের করে ফেললাম। কম বয়সী একজন ইন্টার্নি ক্যান্টিনে বসে চায়ের সাথে সিগারেট খাচ্ছে। ডাক্তারি মতে সিগারেট খাওয়ার জন্য, যেটা নাকি সবচেয়ে অস্বাস্থ্যকর। সামনে বসে পরিচয় দিয়ে তাকে আমি বললাম
যে নীরার দুর্ঘটনার ব্যাপারে তাকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। আমি খুব অবাক হলাম যখন দেখলাম তার বেশ খানিকক্ষণ লাগলো নীরার কথা মনে করতে। প্রতিদিন নাকি এত অসংখ্য বিচিত্র রকমের দুর্ঘটনার কেস আসে যে পুড়ে মরার ব্যাপারটি নাকি তার তুলনায় কিছুই না। যখন শেষ পর্যন্ত সে মনে করতে পারল, আমি জিজ্ঞেস করলাম, আপনি কি নীরার ব্যাপারটিতে অস্বাভাবিক কিছু দেখেছিলেন? 13 বছরের একটা বাচ্চা পুড়ে মরে যাওয়ার ব্যাপারটি যদি অস্বাভাবিক মনে না হয়, তাহলে না, দেখিনি। কিছুই না? না। চোখ মুখ কুঁচকে খানিকক্ষণ সে মনে করার চেষ্টা করলো, তারপর বলল, না, কিছু মনে করতে পারছি না। কেন? শরীরের কোন জায়গা বেশি পুড়েছে, কোন জায়গা কম পুড়েছে, এরকম কিছু মনে নেই। হাত? হাতের কবজি? ভুরু কুঁচকে আমার দিকে তাকালো কাজী আলমগীর। হ্যাঁ, হাতের কবজির কাছে পড়েনি। আমার মনে পড়েছে এখন। একটু অবাক হয়েছিলাম তখন। আপনি জানলেন কেমন করে? আমি জানি না, তাই তো আপনাকে জিজ্ঞেস করছি। কিন্তু আন্দাজ করলেন কেমন করে? করিনি, এমনি বের হয়ে গেছে। কাজী আলমগীর চোখ সরু করে বলল, আপনি আসলে পুলিশের লোক। মেয়েটাকে আসলে মার্ডার করেছে। হাত বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে, তাই না? আমি জানি না। কাজী আলমগীর আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। মেডিকেল কলেজ থেকে যখন বের হলাম তখন আকাশ কালো করে মেঘ করেছে। আমি অন্যমনস্কভাবে হাঁটতে থাকি। সব হিসাব গোলমেলে হয়ে গেছে। টিপু যে কয়টি কথা বলেছে তার একটিও আমি এখনো ভুল প্রমাণ করতে পারিনি। তাতে কিছু প্রমাণ হয় না, কিন্তু তবুও মনের ভেতরে কি যেন খচখচ করতে থাকে। অন্যমনস্কভাবে হেঁটে হেঁটে আমি ব্রিটিশ কাউন্সিলে এসে হাজির হলাম। শয়তানের উপাসনার উপরে এখানে কোনো বই আছে কিনা কে জানে। রাতে বিছানায় শুয়ে ঘুম আসছিল না। খানিকক্ষণ চেষ্টা করে হাল ছেড়ে দিলাম। অবেলায় শয়তানের উপাসনার উপরে এত কিছু পড়ে এসেছি যে মাথাটা মনে হয় একটু গরম হয়ে আছে। টিপুর কথা আবার সত্য প্রমাণিত হয়েছে। শয়তানের আরেক নাম সত্যিই লুসিফার। যারা শয়তানের উপাসনা করে তারা পৃথিবীর যা কিছু ভালো তার বিরুদ্ধে কাজ করে যায়। জীবিত প্রাণীকে উৎসর্গ করে তাদের শক্তি বাড়ানোর জন্য। উপাসনায় যখন উপরের স্তরে ওঠে তখন তারা মানুষকে উৎসর্গ করা শুরু করে। সত্যিই কি বন্যা শয়তানের উপাসক? সত্যিই কি সে নিজের হাতে তার একটি ছেলে আর একটি মেয়েকে মেরেছে? সত্যি এখন পরের অমাবস্যায় টিপুকে মারবে? অমাবস্যাটা কবে? আমি বিছানা ছেড়ে উঠে পড়ার ঘরে এলাম। সেখানে বাংলা মাসের একটা ক্যালেন্ডার আছে। অমাবস্যা পূর্ণিমার কথা সেখানে লেখার কথা। সত্যিই লেখা আছে। আমি কেমন জানি একটা অস্বস্তি নিয়ে আবিষ্কার করলাম আজ অমাবস্যার রাত। পড়ার ঘরে খানিকক্ষণ উদ্দেশ্যহীনভাবে দাঁড়িয়ে থেকে আমি শোবার ঘরে ফিরে এলাম। ঘরের ভেতর অন্ধকার। আমি ঢুকতেই মনে হলো কে যেন সরে গেল একপাশ থেকে। আমি চমকে উঠে জিজ্ঞেস করলাম, কে? মনে হলো ফিসফিস করে একটা মেয়ের গলার স্বরে কে যেন বলল, টিপুকে কিন্তু ওরা মেরে ফেলবে। আমি কোনো মতে গিয়ে লাইটের সুইচ টিপে দিলাম। ঘরে কেউ নেই। আমার শরীর তখনও অল্প অল্প কাঁপছে। আস্তে আস্তে গিয়ে বিছানায় বসলাম আমি। এরকম একটা জিনিস কেন শুনলাম? মনের ভুল? তাহলে আমার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে? নাকি আমার কাছে সাহায্যের জন্য এসেছে নীরা? মিনিট পাঁচেক চুপ করে বসে থেকে আমি জামাল সাহেবের বাসায় টেলিফোন করলাম। 10টা রিং হয়ে গেল, তবু কেউ টেলিফোন ধরল না। টেলিফোনটা রেখে আমি তখন আমার কাপড় পরা শুরু করলাম। টিপুকে কথা দিয়েছিলাম তাকে আমি বাঁচাবো। আমি কখনো ভাবিনি সত্যি তাকে কেউ মারবে। ওটা ছিল একটা কথার কথা। কিন্তু এখন কেন জানি মনে হচ্ছে টিপুর কথাই হয়তো সত্যি হবে। আসলেই তাকে কেউ হয়তো মেরে ফেলতে চাইছে। আমি টিপুকে কথা দিয়েছিলাম তাকে বাঁচাবো। তাকে বাঁচাতেই হবে। কিভাবে জানি না, কিন্তু বাঁচাতে হবে। বের হবার আগে আমি আবার টেলিফোন করলাম। এবার সাথে সাথে একজন টেলিফোন ধরল। শুষ্ক পুরুষ মানুষের কণ্ঠস্বর। আমি জিজ্ঞেস করলাম, এটা কি জামাল সাহেবের বাসা? সাহেব বাসায় নেই। কখন আসবেন? কালকে। আপনি কে কথা বলছেন? আমার নাম সোলাইমান। আমি নিজের অজান্তেই কেমন জানি শিউরে উঠলাম। অমাবস্যার রাতে জামাল সাহেবকে শহরের বাইরে পাঠিয়ে এক চোখ নষ্ট সোলাইমানকে ডেকে আনা হয়েছে, ঠিক যেরকম টিপু বলেছিল। আমি বললাম, টিপুর সাথে একটু কথা বলতে পারি? কে? জামাল সাহেবের ছেলে, টিপু। অন্য পাশ থেকে দীর্ঘ সময় কোনো কথা শোনা গেল না। আমি বললাম, হ্যালো। কোনো উত্তর শোনা গেল না। সোলাইমান টেলিফোন রেখে দিয়েছে। আমি বাসা থেকে বের হলাম 10 মিনিট পরে। রান্নাঘরে কোথাও রসুন রাখা হয় আমার জানা ছিল না। খুঁজে বের করতে একটু সময় লাগলো। এক টুকরো মুখে দিয়ে দেখলাম জঘন্য গন্ধ। এক সময় মাছ ধরার শখ ছিল। কুমিল্লা থেকে একটা ভালো ছিপ জোগাড় করেছিলাম। সেটা থেকে বিঘত কানেক করে গোটা চারেক টুকরো কেটে গ্যাসের চুলার দুপাশে পুড়িয়ে নিয়েছি।
টিপু বলেছিল এরকম জিনিস সাথে রাখলে লুসিফার কাছে আসতে পারবে না। আমি নিজে বিশ্বাস করি না, কিন্তু টিপু করে। তাকে সাহস দেবার জন্য কাজে লাগতে পারে। ঠিক ঘর থেকে বের হবার আগে কি মনে করে আমার এক ভাগ্নেকে টেলিফোন করে দিলাম। সে পেশাদার গুন্ডা, ভালো রকমের গুন্ডাই হবে, কারণ শুনেছি সবগুলি রাজনৈতিক দলই নাকি পয়সা করে দিয়ে তাকে হাতে রাখে। তাকে বললাম, কালাম, আমি যদি 2 ঘন্টার মাঝে তোকে ফোন না করি তুই একটা বাসায় আসবি। সে বলল, মামা কি ব্যাপার, আমি এখনই আসি। আমি বললাম, না, এখন না, যদি তোকে ফোন না করি তাহলে আসবি। মামা তুমি বলো কি হয়েছে, লাশ ফেলে দিব। আমি বললাম, লাশ ফেলতে হবে না, ঠিকানাটা লিখে রাখ। সে ঠিকানাটা লিখে রাখলো। জামাল সাহেবের বাসাটা অনেকটা জায়গা নিয়ে। বাসার চারপাশে বড় বড় গাছ, চারদিক থেকে আড়াল করে রেখেছে। সব দরজা জানালা বন্ধ। বাইরে থেকে বোঝার উপায় নেই ভেতরে কেউ আছে কি নেই। আমি কয়েক মুহূর্ত বাইরে দাঁড়িয়ে থেকে দরজায় ধাক্কা দিলাম। দরজাটা সাথে সাথে খুলে গেল। মনে হলো কেউ যেন দরজায় পাশেই আমার জন্য অপেক্ষা করছিল। দরজার পাশে আবছা অন্ধকারে একজন মানুষ দাঁড়িয়ে আছে। নিশ্চয়ই সোলাইমান। বলল, আসেন, ভেতরে আসেন। আমার বুকটা কেন জানি ধক করে উঠল। বললাম, না, ভেতরে আসবো না। আমি এসেছি টিপুকে নিতে। জামাল সাহেব আমাকে বলেছিলেন। লোকটা আমার কথার মাঝখানে দরজা বন্ধ করে দিল। আমি আবার দরজায় ধাক্কা দিলাম। আবার দরজা খুলে আবছা অন্ধকারে লোকটা দাঁড়িয়ে রইল। আমি বললাম, আমি ডাক্তার মইনুল হাসান, টিপুর ডাক্তার। জামাল সাহেব বলে গিয়েছিলেন ভেতরে আসেন। আমার নিজেকে কেমন জানি অসহায় মনে হলো। কেন জানি মনে হলো মস্ত একটা ফাঁদে আটকা পড়ে যাচ্ছি। খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে আমি ভেতরে ঢুকলাম। সাথে সাথে লোকটা দড়াম করে পেছনে হেসে দরজাটা বন্ধ করে দিল। আমার মনে হলো কে যেন নারী কণ্ঠে ভেতরে হা হা করে অট্টহাসি করে উঠছে। মাথাটা কেমন জানি ঘুরে উঠল। দেয়াল ধরে কোনো মতে সামলে নিলাম নিজেকে। ঢোক গিলে জিজ্ঞেস করলাম, টিপু কোথায়? পাশের একটা ঘর থেকে বন্যার গলার স্বর শুনতে পেলাম, এদিকে আসুন। আমি পর্দা সরিয়ে পাশের ঘরে ঢুকে স্তম্ভিত হয়ে গেলাম। ঘরে লাল রঙের একটা আলো জ্বলছে, অল্প আলো, ভালো করে সবকিছু দেখা যায় না। ঘরের মাঝখানে বড় একটা টেবিলের উপর টিপু লম্বা হয়ে শুয়ে থরথর করে কাঁপছে। তার গায়ে কোনো কাপড় নেই। সারা শরীরে কোনো এক ধরনের তৈলাক্ত জিনিস মাখানো। তার মাথায় এবং পায়ের কাছে দুটি বড় পাত্র থেকে কুণ্ডুলি পাকিয়ে ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়ার কটু গন্ধে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার অবস্থা। টেবিলের অন্য পাশে বন্যা বসে আছে। মাথার চুলগুলি চূড়ার মতো করে বাঁধা। শরীরে পাতলা ফিনফিনে একটা কাপড়, সেটার ভেতর দিয়ে তার সুগঠিত শরীরের পুরোটাই দেখা যাচ্ছে। সেটা নিয়ে তার কোনো রকম জড়তা আছে বলে মনে হলো না। ঘরের দেয়ালে বিচিত্র নানা রকম ছবি, চারপাশে রাজ্যের জিনিসপত্র ছড়ানো। আবছা আলোতে কোনটা কি বোঝার উপায় নেই। ঘরের ভেতর আশ্চর্য রকম শীতল, ভয়ঙ্কর অশুভ একটা পরিবেশ। আমি নিজেকে কোনো রকমে সামলে নিয়ে বললাম, এখানে কি হচ্ছে? আপনি তো ভালো করেই জানেন। আমি টিপুর দিকে এগিয়ে গিয়ে বললাম, আমি টিপুকে নিতে এসেছি। বন্যা খিলখিল করে হেসে উঠল, যেন ভারী মজার একটা কথা বলেছি। আমি বললাম, জামাল সাহেব আমাকে বলেছিলেন আপনি নিতে চাইলে নেবেন, কিন্তু এখনই না। টিপুর আত্মাটা আমার দরকার। লুসিফারকে কথা দিয়েছি, লুসিফার আসবে এক্ষুনি। ওর আত্মাটা আগে নিয়ে নেই, তারপর ওকে নিয়ে যাবেন আপনি। আশ্চর্য একটা আতঙ্ক আস্তে আস্তে আমাকে গ্রাস করে নিতে থাকে। কি বলছেই রাক্ষসী! আপনি বসুন, লুসিফারকে দেখবেন আপনি। কয়জনের সৌভাগ্য হয় লুসিফারকে নিজের চোখে দেখার? বসুন। আমি অসহায়ভাবে বসতে গিয়ে হঠাৎ বুঝতে পারলাম বন্যা আমাকে সম্মোহন করার চেষ্টা করছে। এখন যদি আমি বসে পড়ি তাহলে আমি হেরে যাব। মানসিক রোগের চিকিৎসার জন্য আমার মাঝে মাঝে রোগীদের সম্মোহন করতে হয়। এই জিনিসটার সাথে আমি পরিচিত। জোর করে দাঁড়িয়ে থেকে বললাম, আমি টিপুকে নিয়ে যাব। তারপর এগিয়ে গিয়ে আমি টিপুকে স্পর্শ করলাম। সাথে সাথে বন্যা চিলের মতো তীক্ষ্ণ গলায় চিৎকার করে উঠল, খবরদার, ওকে ধরবি না। মুহূর্তে ভদ্রতার সমস্ত খোলস ফেলে দিয়ে অশ্রাব্য ভাষায় আমাকে একটা গালি দিল সে। আমি টিপুর হাত ধরে বললাম, আমি পুলিশকে খবর দিয়ে এসেছি, তারা আসছে। বন্যা আবার খলখল করে হেসে উঠল। খুব ভুল করেছিস আহাম্মকের বাচ্চা, খুব ভুল করেছিস। কেন? পুলিশ এসে দেখবে তুই টিপুকে খুন করেছিস। তুই 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 জন্মের মতো তুই শেষ হয়ে গেলি। কেন? সেটা কেন দেখবে? কারণ তুই খুন করবি, সেই জন্য দেখবে। আমি তোকে যা বলবো তুই তাই করবি আহাম্মকের বাচ্চা। সবাই করে। টিপুর বাবা 14 বছর ধরে করে আসছে। বেশ, তুই জানিস আমার ক্ষমতা? এই দেখ।
বন্যা ঘরের দেয়ালের দিকে হাত বাড়াতেই দেয়াল থেকে একটা ছবি সশব্দে নিচে পড়ে গেল। আমি চমকে উঠলেও মুখের ভাব স্বাভাবিক রেখে হাসার ভঙ্গি করে বললাম, আমি এর থেকে অনেক ভালো ম্যাজিক দেখেছি। জুয়েল আইচ মানুষ কেটে জোড়া দিয়ে দেয়। আহাম্মকের বাচ্চা, এটা ম্যাজিক না। এটা কি? তুই খুব ভালো করেই জানিস এটা কি। আমি ভূত প্রেতে বিশ্বাস করি না। বন্যা মনে হলো খানিকক্ষণ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, ঠিক আছে, এবার তাহলে নিজের চোখে দেখ। তারপর দেখি তুই বিশ্বাস না করে পারিস কিনা। আমার ভেতরে কেমন জানি একটা রোগ চেপে গেল। কি করছি না জেনেই হঠাৎ আমি টিপুকে 2 হাতে টেনে তুলে আমার বুকে চেপে ধরে বললাম, ডাকো তোমার লুসিফারকে। বলো, আমার কাছ থেকে টিপুকে নিয়ে যেতে বলো। দেখি তার কত বড় সাহস। আমার হঠাৎ মনে হলো সত্যি কেউ আমার কাছ থেকে টিপুকে নিয়ে যেতে পারবে না। টিপু আস্তে করে চোখ খুলে আমার দিকে তাকিয়ে বিকারগ্রস্তের মতো ফিস ফিস করে বলল, নীরা আপু সবাইকে নিয়ে এসেছে, লুসিফার আর ঢুকতে পারবে না। খানিকক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে থেকে সে আবার চোখ বন্ধ করে ফেলল। তার শরীরে যেটা মাখানো হয়েছে সেটার ভেতরে কোনো এক ধরনের মাদকদ্রব্য আছে। সেটা লোমকূপ দিয়ে শরীরে ঢুকে তাকে নেশাগ্রস্ত করে ফেলছে। তার শরীর আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসছে। বন্যা তীব্র চোখে খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ লাফিয়ে দাঁড়িয়ে দুর্বোধ্য ভাষায় কি যেন উচ্চারণ করতে করতে ধূপের মতো একটা জিনিস আগুনের মাঝে ছেড়ে দেয়। দপ করে একটা আগুনের শিখা জ্বলে ওঠে, আবার নিভে যায়। কুণ্ডুলে পাকিয়ে ধোঁয়া বের হতে থাকে। ঝাঁঝালো গন্ধে হঠাৎ সারা ঘর ভরে যায়। বন্যা দুহাত মুষ্টিবদ্ধ করে উপরের দিকে তাকিয়ে সারা শরীর ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চিৎকার করে কাকে যেন ডাকতে থাকে, আয় 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 রে, আয় 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 রে। এক চক্ষু সোলাইমান বড় বড় নিঃশ্বাস নিয়ে তালে তালে মাথা ঝাঁকাতে থাকে। আমি আতঙ্কের সাথে লক্ষ্য করলাম তার হাতে একটা লম্বা রামদা। সেটা ঘুরিয়ে ঘুরিয়ে সে উঠে দাঁড়ায়, তালে তালে নাচতে থাকে, লাফাতে থাকে। টিপু হঠাৎ শক্ত করে আমার হাত ধরে চোখ খুলে ফিসফিস করে বলে, পারবে না, আসতে পারবে না। কে আসতে পারবে না? লুসিফার। কেন? আপনার জন্য। আপনি ঠিক জিনিস করেছেন। কি করেছি? আপনি মায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। ঠিক জিনিস করেছেন। লুসিফার ব্যবহার করবে মাকে, আপু ব্যবহার করবে আপনাকে। আপু এখন চিৎকার করে সবাইকে ডাকছে। আর যত ভালো ভালো আত্মা আছে সবাই এসে আমাদের ঘিরে দাঁড়াচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ আত্মা। লুসিফার কিছুই করতে পারবে না। কিচ্ছু করতে পারবে না। টিপু লম্বা লম্বা নিঃশ্বাস নিতে থাকে। জলজলে চোখে তাকায়। তার মুখের কোণে আমি প্রথমবার একটু হাসি দেখতে পেলাম। আমি তার কানের কাছে মুখ নিয়ে বললাম, আমি তোমার জন্য রসুন আর কঞ্চি পুরি এনেছি। সত্যি? কোথায়? এই যে। আমি বের করে তার হাতে দিলাম। সে একটু রসুন মুখে পুরে কঞ্চির টুকরোটা শক্ত করে জড়িয়ে ধরে রাখল। আমি দেখতে পেলাম তার মনের জোর হঠাৎ কয়েকশো গুণ বেড়ে গেছে। বন্যা বিকারগ্রস্ত মানুষের মতো মাথা ঝাঁকিয়ে চিৎকার করতে থাকে। তার সুগঠিত দেহে এক ধরনের আদিম হিংস্রতায় থর থর করে কেঁপে ওঠে। সোলাইমান হাতে রামদা নিয়ে লাফাতে থাকে। আর হঠাৎ সারা ঘর থর থর করে কেঁপে ওঠে। মনে হয় সত্যিই বুঝে ঘরে একটা কিছু এসেছে। যা ইচ্ছে হয় আসুক, কিন্তু আমি বেঁচে থাকতে কেউ আমার হাত থেকে এই শিশুটিকে নিয়ে যেতে পারবে না। টিপুকে শক্ত করে ধরে আমি নিঃশ্বাস বন্ধ করে থাকি। বন্যার মুখে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। সারা মুখে কষ্ট আর পরিশ্রমের একটা ছাপ, তার সাথে অবিশ্বাসের চিহ্ন। সত্যি কি সে হেরে যাচ্ছে? সত্যি কি হাজার হাজার আত্মা এসে ঘিরে রেখেছে আমাদের? টিপু হঠাৎ আমার হাত আঁকড়ে ধরে বড় বড় নিঃশ্বাস নিয়ে ছটফট করে বলে ওঠে, এখন 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 কি? শেষ করে দিন। শেষ করে দেব? কি? লুসিফারকে। লুসিফারকে? হ্যাঁ। কেমন করে? হাত তুলেন। হাত তুলে বললেই হবে। বলেন বলেন। কি করতে হবে আমি জানি না। লুসিফার নামক জিনিসটি কোথায় তাও জানি না। তবু টিপুর কথা মতো অনিশ্চিতভাবে হাত তুলে আমি বন্যার দিকে নির্দেশ করতেই একটা আশ্চর্য ব্যাপার ঘটল। বন্যার মুখের কথা আটকে গেল। অবিশ্বাসের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো। আমি আস্তে আস্তে বললাম, তুমি জন্মের মতো শেষ হয়ে গেছো বন্যা। আর সাথে সাথেই সত্যি সত্যি বন্যা হাঁটু ভেঙে নিচে পড়ে যায়। সত্যি সে কি জন্মের মতো শেষ হয়ে গেছে? সোলাইমান হাতে রামদা নিয়ে দাঁড়িয়ে আছে। বিদেহী প্রেতাত্মার আক্রমণ হয়তো সহ্য করা যায়, কিন্তু এই দুর্বৃত্ত যদি রামদা হাতে নিয়ে ছুটে আসে? আমি সতর্ক চোখে তার দিকে তাকিয়ে থাকি, কিন্তু তার দরকার ছিল না। বন্যাকে দেখে সে রামদা নিচে ফেলে দিয়ে মাটিতে মাথা ঠেকিয়ে উপর হয়ে শুয়ে পড়ে গেল। শয়তানের উপাসনায় নিশ্চয়ই নানা স্তর আছে, ক্ষমতার প্রকারভেদ আছে। এই মুহূর্তে সম্ভবত আমি ক্ষমতার তুঙ্গে বসে আছি।
আঙুলি হেলনে হয়তো অর্ধপৃথিবী ধূলিসাৎ করে দিতে পারি। আমার বিরাগ ভাজন হবে সে সাহস কার আছে? এমন সময় দরজায় ঘা পড়ল। আমার ভাগ্নের গলার আওয়াজ শুনতে পেলাম। মামা, ও মামা। 2 ঘন্টা হয়নি, আগেই চলে এসেছে। উত্তর দেবার আগেই দেখি ভাগ্নে লাথি দিয়ে দরজার ছিটকিনি ভেঙে ঢুকে পড়ল। ধৈর্য নামক বস্তুটি তার শরীরে বিন্দুমাত্র নেই, কখনো ছিলও না। মইনুল হাসানের গল্প এখানেই শেষ। জিজ্ঞেস করে আর যেসব তথ্য পাওয়া গেল সেগুলো এরকম। বন্যার বিরুদ্ধে কোর্টে কখনো কেস তোলা হয়নি, কোনো প্রমাণ নেই, কেস দাঁড় করানো যায় না। জামাল সাহেবকে ছেড়ে সে আমেরিকায় চলে গেছে। শয়তানের উপাসনার জন্য আমেরিকার উপরে নাকি দেশ নাই। খুন খারাপি সহ্য করে না সত্যি, কিন্তু প্রকাশ্যে শয়তানের উপাসনা করতে সে দেশে নাকি বাধা নেই। জামাল সাহেব সেই থেকে তার ছেলে টিপুকে একা একা বড় করেছেন। টিপু এখন অনেক বড় হয়েছে, কলেজে যাবে। মইনুল হাসানের সাথে যোগাযোগ রেখেছে, মাঝে মাঝেই দেখা করতে আসে। সোলাইমানের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আছে নিশ্চয়ই কোথাও, হয়তো অন্য কোনো পিশাচিনী খুঁজে বের করেছে।